ভ্যাকসিনের আওতায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা করতে হবে নিবন্ধন। গণটিকাদানের তৃতীয় দিনেও কেন্দ্রে ভিড় সামাল দিতে হিমশিম। করোনায় ৬৮ জনের মৃত্যু। করোনাকালে ১১ লাখ রোহিঙ্গা নিয়ে বিপাকে বাংলাদেশ। দেয়া হচ্ছে টিকা। প্রত্যাবাসন ইস্যু আবারও উঠছে সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে। প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। বর্ষা আর কঠোর বিধিনিষেধে নৌযান কারখানা বন্ধে কমেছে দূষণ। নদীর এমন রূপ থাকুক প্রত্যাশা নগরবাসীর। এবং সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়েই রাঙাতে চায় টাইগাররা। একাধিক পরিবর্তনের আভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দেশব্যাপী গণটিকাদানের তৃতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সবশেষ খবর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং সিলেটের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, শ্রেয়া, আজকে তৃতীয় দিনের মতো দেশব্যাপী গণটিকাদান ক্যাম্পেইন কার্যক্রম চলছে এবং সেখানে বরাবরের মতো আগের 2 দিনের মতন আজকে কিন্তু মানুষের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে এবং সকাল থেকে অনেকে ভোর থেকে এখানে টিকাদান কেন্দ্রে এসে তারা অপেক্ষায় রত ছিলেন টিকা নেওয়ার জন্য। তবে একটি বিষয়, যেহেতু আগের 2 দিনের যে মানুষের চাপ, সেখান থেকে বিভিন্ন কেন্দ্রগুলো নানা ধরনের শিক্ষা নিয়েছে। তো সেই জায়গাতে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর এই কেন্দ্রটিতে, অর্থাৎ আমরা এই মুহূর্তে রাজধানী উচ্চ বিদ্যালয়ে রয়েছি, সেখানে তারা যারা আগে এসেছেন তাদেরকে একটু যে টোকেনের ভিত্তিতে তাদেরকে যে টিকা নেওয়ার জন্য নির্বাচিত করেছেন। আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু নির্ধারিত সংখ্যক টিকা বরাদ্দ রাখা হয়েছে দৈনিক দেওয়ার জন্য। যেমন রাজধানীর সবকটি কেন্দ্রটিতে যে 350 মতন ডোজ দেওয়া যাবে, এটি হলো যে মডার্নার টিকা। তো সেই জায়গাতে যে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী, এই ভিত্তিতেই কিন্তু টোকেন দেওয়া হচ্ছে এবং সেই কারণে কিন্তু এখন আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেহেতু যে টিকা কার্যক্রম শুরু হওয়ার পরে যারা কেবলমাত্র টোকেন পেয়েছেন তারাই কেবলমাত্র এখানে যে সারিবদ্ধভাবে তারা এখানে টিকা নেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে গতকাল যেটি জানানো হয়েছিল যে অন্তঃসত্ত্বা এবং যে সদ্য মা হওয়া নারীদেরকেও যে টিকার আওতায় আনার বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা কিন্তু যে যারা অন্তঃসত্ত্বা নারী রয়েছেন তারা কিন্তু আজকেই এই মুহূর্তে এসে কিন্তু তারা টিকা নিতে পারবেন না এবং তারা কিন্তু যে গণটিকার কার্যক্রমের আওতায় তাদেরকে রাখা হয়নি। একটি বিষয় যদি আপনাকে পরিষ্কার করতে যাই যে যারা গর্ভবতী যে নারী রয়েছেন তাদেরকে কিন্তু সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে প্রথমে, তারপর কেবলমাত্র যে নিবন্ধনের আওতায় যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যে হাসপাতাল যে কেন্দ্রিক যে টিকা কেন্দ্র রয়েছে সেইগুলোতেই কিন্তু তাদেরকে টিকা নিতে হবে এবং টিকা নেওয়ার আগে সেই নারী এবং তার অভিভাবক এবং যারা যে রেজিস্টার্ড যে ডাক্তার তারা তাকে টিকা নেওয়ার বিষয়ে কাউন্সিলিং করার পর্বে এবং সবার স্বাক্ষর নিয়ে কিন্তু তাদেরকে টিকা নেওয়া হবে। একটি বিষয় জানাতে চাই, এই গণটিকাদান কার্যক্রমে কিন্তু মানুষের ব্যাপক সাড়া মিলেছে। প্রথম দিন সারা দেশে 30 লাখের বেশি প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং গতকাল 6 লাখের বেশি প্রথম ডোজ দেওয়া হয়েছে। তো তাতেই কিন্তু বোঝা যায় যে মানুষের ব্যাপক সাড়া মিলেছে এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপস্থিতি কিন্তু ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে আজকে তৃতীয় দিনে। আমরা জানার চেষ্টা করব সিলেটের গণটিকাদান ক্যাম্পেইনের খবরাখবর আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছ থেকে। ইকরাম, ধন্যবাদ। আমি আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার 2 নম্বর ওয়ার্ডে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। আমরা গত 3 দিন ধরে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় গণটিকা কার্যক্রম চলছে, আজকে শেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কেন্দ্রেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং 3 দিনই উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে, যেটাকে যদি আমি সহজ ভাষায় বলি, একটা টিকা উৎসব চলছে সিটি কর্পোরেশন এলাকায়। 21টি কেন্দ্রে 27টি ওয়ার্ডের 21টি কেন্দ্রে একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রে যারা নারীরা এসছে টিকা নেওয়ার জন্য প্রতিশুদ্ধ, তাদেরকে এই কক্ষে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে যে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হয়েছে এবং ফটোকপি নেওয়ার পরে একে একে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যারা টিকা দিচ্ছেন তারা ব্যবস্থা নিয়েছেন এবং সাথে রেড ক্রিসেন্ট সেন্টার যারা ভলান্টিয়ার আছে বা স্বেচ্ছাসেবক আছে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং স্থানীয় প্রত্যেকটি কেন্দ্রের যারা স্থানীয় যুব সমাজ আছে তারা এই টিকাদান কর্মসূচিতে সহযোগিতা
সহযোগিতা করছে। বিশেষ করে এই যে সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে যে কার্যক্রম চলছে তা তদারকি করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, অন্যদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তদারকি করছে। গতকালকে পর্যন্ত আমরা যেই তথ্যটি পেয়েছি, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম যে আমাদেরকে তথ্য দিয়েছে, সেটা হচ্ছে কি 54,027 জনকে গতকালকে পর্যন্ত অর্থাৎ 2 দিনে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম দিন দেওয়া হয়েছে 22,754 জনকে এবং গতকালকে দেওয়া হয়েছে 24,294 জনকে। সব কিছু মিলে এই যে 3 দিন আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে 81টা কেন্দ্রে, বিশেষ করে স্কুলগুলোতে এই কেন্দ্রে স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি এবং যারা এসছে তারাও অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন এবং তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই বা তাদের মধ্যে কোনো একটি ব্যস্ততার কোনো আমরা জিনিস দেখিনি। তারা প্রত্যেকে এসছে মনে হচ্ছে যে একটি উৎসবে তারা অংশগ্রহণ করার জন্য এসছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা এই টিকা নেওয়াতে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকে প্রশংসা করেছে। কারণ হচ্ছে কি, আগে যারা টিকা নিতেন বিভিন্ন হাসপাতালে গিয়ে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশ লাইনে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হতো, রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হতো এবং এই ডেট বা তারিখের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সেই অপেক্ষার আর কোনো অবকাশ নেই। সুতরাং এই ব্যবস্থাটাকে সবাই সাধুবাদ জানিয়েছে। মোটামুটি শ্রেয়া এই ছিল সিলেট সিটি কর্পোরেশন এলাকার 2 নম্বর ওয়ার্ডের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে গণটিকা কার্যক্রমের সর্বশেষ খবর। দেশব্যাপী গণটিকাদানের সর্বশেষ খবর জানাতে সিলেটের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির এবং তার আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে মারা গেছেন 68 জন, এর মধ্যে কুষ্টিয়ার 15 জন। সবশেষ খবর জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় যেন কোনোভাবেই কমছে না করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেটি করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু করোনা আক্রান্ত এবং উপসর্গে মোট 15 জন রোগী কিন্তু মারা গিয়েছে শুধুমাত্র এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো এই বিষয়ে আসলে মূলত কুষ্টিয়া যে প্রতিনিয়তই যে পরিমাণে আসলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এতে কিন্তু আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু অতিরিক্ত রোগীর চাপে কিন্তু আসলে তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। তো কুষ্টিয়া PCR ল্যাবে গতকালকে 511টি নমুনা সংগ্রহ করে কিন্তু 141 জনের কিন্তু নমুনায় কিন্তু করোনা পজিটিভ এসেছে এবং এর হার ছিল কিন্তু 29.59%, যার যে একটি প্রভাব কিন্তু এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পড়ছে। কারণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুধু যে কুষ্টিয়ার রোগী এসে ভর্তি হচ্ছে তা কিন্তু নয়, আশেপাশে বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা এবং মাগুরা এবং রাজবাড়ির রোগীরা কিন্তু এসে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু এখানে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু বেড সংকট দেখা দিয়েছে এবং অতিরিক্ত রোগীর চাপে কিন্তু হিমশিম খাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 7 জন চিকিৎসক কিন্তু করোনা আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে মূলত কুষ্টিয়ার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কুষ্টিয়া যে কেন্দ্রীয় অক্সিজেনের সরবরাহ রয়েছে, এই 200 সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 180 সিটে কিন্তু কেন্দ্রীয় অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র আজকে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 241 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো শ্রেয়া, কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে থেকে করোনা আক্রান্ত এবং 15 জন মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। করোনার তৃতীয় ঢেউয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে রোগী হু হু করে বাড়ছে, কিন্তু হাসপাতালে নেই কেন্দ্রীয় অক্সিজেন সেবা। এ অবস্থায় রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সিলিন্ডারই একমাত্র ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এখানে রয়েছে 250 শয্যার জেনারেল হাসপাতাল, কিন্তু নেই আইসিইউ সাপোর্ট, সেন্ট্রাল অক্সিজেন সেবা এবং PCR ল্যাবের কোনো সুবিধা। এতে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। ক্ষোভ প্রকাশ করেছেন সবাই। এই হাসপাতালে উন্নত কোনো সরঞ্জাম নাই, উন্নত চিকিৎসা হয় না। ব্রাহ্মণবাড়িয়া সদরে কোনো আইসিইউ বেড নেই কোনো PCR ল্যাব এবং সেন্ট্রালি কোনো অক্সিজেন আইসিইউ বেডের ব্যবস্থা করা হোক। রোগীর অবস্থা যদি একটু
সংকটাপন্ন হয়, ঢাকায় পাঠানো হয়, সিলেট পাঠানো হয়। এখন পর্যন্ত অক্সিজেন ফ্লোর যে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট এটি এখনও তারা চালু করতে পারেনি। এদিকে করোনা আক্রান্ত রোগীদের সব ক্ষেত্রে আইসিইউ প্রয়োজন হয় না দাবি করে জেলা সিভিল সার্জন বলেন, বোতলজাত অক্সিজেনেই রোগীরা সুস্থ হয়ে উঠছেন। সাধারণ অক্সিজেন সিলিন্ডার থেকে হাই ফ্লো করে এই অক্সিজেন সরবরাহ দিলে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। আমাদের কাছে ছিল 200 সিলিন্ডার। আমি 300 সিলিন্ডার যদি পাই, আশা করি আমরা 60-70-100 জন মানুষের সেবা দিতে পারবো। তবে জেলা প্রশাসক আশ্বাস দেন, আগামী এক সপ্তাহের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হবে। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কের জন্য যে কার্যক্রম সেটি কিন্তু নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে টিপিসিআর ল্যাবের কার্যক্রম এখানে শুরু হবে। প্রায় 32 লাখ মানুষের জেলায় এখন পর্যন্ত 8,115 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 110 জন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে চলবে ট্রেন। এজন্য আজ থেকেই টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী, শ্রেয়া, সকাল 8টা থেকে আসলে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর আসলে কাউন্টার খোলা হয়েছে এবং সকাল থেকে আসলে মানুষ যারা যাত্রী বিভিন্ন গন্তব্য যেতে চান তারা আগাম টিকিট নেওয়ার জন্য কমলাপুর কাউন্টারে এসে জড়ো হয়েছেন। কিন্তু সকালবেলায় 8টার দিকে যখন কাউন্টার উন্মুক্ত করা হয় তখন যাত্রী সংখ্যা অনেকটা, টিকিট প্রত্যাশীর সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন 10:30 মতো বাজে বা 10টা বেজে কিছুটা সময় পেরিয়েছে। আস্তে আস্তে কিন্তু এখন অনেকটা টিকিট প্রত্যাশীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এখন বলা চলে একেবারে অল্প কিছু মানুষ এখানে টিকিট প্রত্যাশী অপেক্ষা করছেন, যারা আগামী 11, 12 এবং 13 এই 3 দিনের টিকিট আজকে দেওয়া হচ্ছে। যারা এই 3 দিনের টিকিট প্রত্যাশী তারা আজকে এসে এখানে টিকিট সংগ্রহ করছেন। আপনি জানেন যে 11 তারিখ থেকে শুরু হবে ট্রেন চলাচল। সেক্ষেত্রে আসলে 11টি মোট 38 জোড়া আন্তনগর এবং 20 জোড়া মেল কমিউটার দিয়ে হচ্ছে এবারের যাত্রা শুরু হচ্ছে। এবং আগেই যে বিধানগুলো ছিল রেলের, সে সমস্ত বিধান থেকে গণপরিবহন যেহেতু এখন নতুন প্রজ্ঞাপনের আলোকে চলাচল করবে, সুতরাং রেলও তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। অর্থাৎ আগে যে এক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচল করতো, এখন সেটি হবে না। এখন পাশাপাশি আসনে যাত্রী বসবে এবং শতভাগ টিকিটই কিন্তু আসলে বিক্রি হচ্ছে। যেই শতভাগ টিকিট আসলে বিক্রি হচ্ছে, সেই শতভাগ টিকিটের 50% কাউন্টারে এবং 50% অনলাইনে বিক্রি হচ্ছে। তো এই যে অনলাইনে বিক্রি হচ্ছে, তো আজকে সকাল 8টা থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টার থেকে মোট 38 জোড়া যে আন্তনগর ট্রেন চলাচল করবে, তার ভিতরে 24টি ট্রেন হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে। এই মোট 24টি ট্রেনের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। এই 24টি ট্রেনের সকাল যাত্রী সংখ্যা, যে 24টি ট্রেনের টিকিট আন্তনগর সকাল থেকে এখান থেকে দেওয়া হচ্ছে এবং আজকে দেওয়া হচ্ছে 11, 12 এবং 13 তারিখের টিকিট। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রির সর্বশেষ খবর। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। মিয়ানমারের সামরিক সরকার আঞ্চলিক থেকে শুরু করে পরাশক্তিধর দেশের সঙ্গে বাড়িয়ে চলছে বাণিজ্যিক সম্পর্ক। আর তাদের বিতাড়িত 11.5 লাখ রোহিঙ্গা নিয়ে করোনাকালীন বিপাকে বাংলাদেশ। আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে সামনে আনতে আসিয়ানের পর আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদেও উঠতে পারে প্রস্তাব। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। সাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। আঞ্চলিক আন্তর্জাতিক ফোরামে 11.5 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের চেয়ে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতায় গুরুত্ব পাচ্ছে বেশি। এদিকে পশ্চিমা এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানভুক্ত অনেক দেশও অব্যাহত রেখেছে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক। প্রত্যাবাসন ইস্যুতে আসিয়ানের সময়ক্ষেপণে উষ্মা রয়েছে বাংলাদেশের। এই দ্বিমুখী আচরণ এবং করোনা মহামারী রোহিঙ্গা ইস্যুতে কিছুটা বেকায়দায় ফেলে বাংলাদেশকে। তবে চলতি বছরের 12 জুন জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের, নিপীড়নের বিচার ও প্রত্যাবাসনের গুরুত্ব দিয়ে পাশ হওয়া প্রস্তাব কিছুটা হলেও আন্তর্জাতিক অঙ্গনে আবারও ইস্যুটিকে ফিরিয়ে আনে। এছাড়া আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলাটিও চলমান। সবশেষ গত 6 আগস্ট আসিয়ান সম্মেলনে বাংলাদেশ সাফ জানায়, দীর্ঘদিন রোহিঙ্গা বোঝা বহন সম্ভব নয়। এই সংকট মোকাবিলায় আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।
মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা থমকে আছে বহুদিন ধরে। এ বিষয়ে সময় সংবাদকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, শুধু আঞ্চলিক জোট নয়, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে বরাবরের মতো রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে আসবে প্রস্তাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেটার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এদেরকে রিপ্যাট্রিয়েশন করব এবং সেইখানে মিয়ানমার সরকার বা মিয়ানমার রাষ্ট্র সে তাদেরকে একটা রোড ম্যাপের কথা বলে দেবে। সামনে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানেও আর একটা প্রতি বছরের ন্যায় একটা রেজলিউশন আবার আমরা ফ্লোট করব সবাইকে সাথে নিয়েই। জাপান এবং চীনের মতো দেশসহ আঞ্চলিক জোট থেকে শুরু করে জাতিসংঘ সব ফোরামেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত এবং জাপান যদি সরে দাঁড়ায় রোহিঙ্গা বিষয়ে, তখন চীনের উপর যে প্রেশারটা পড়বে, তখন চীনও বড় আকারে মিয়ানমারের উপর প্রেশার আনতে পারবে। আমার মনে হয় আমাদের ওই আন্তর্জাতিকরণ এবং এই তিনটা দেশের সাথে বড় ধরনের কূটনীতি চালিয়ে যেতে হবে। 2019 সালের 23 নভেম্বরে নেইপিডোতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের চুক্তি সই হয় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। মিয়ানমার রাখাইনে প্রত্যাবর্ষণের উপযুক্ত পরিবেশ না করায় 2 দফা তারিখ দিলেও রাজি হয়নি কোনো রোহিঙ্গা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে উখিয়া ও টেকনাফের 56টি কেন্দ্রে 55 বছরের ঊর্ধ্বে রোহিঙ্গাদের টিকা দেয়া হবে। এরই মধ্যে মঙ্গলবার 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। করোনা পরিস্থিতির প্রথম দিকে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রচারণা চালানো হয় ক্যাম্পে। তবে রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বালাই ছিল না। করোনার প্রথম ঢেউয়ে ক্যাম্পে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ঢেউয়ে তা রোধ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,500-এর উপরে, মারা গেছে 29 জন। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আমাদের ক্যাম্পে যারা কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের পার্টনার অর্গানাইজেশনটা উভয় পক্ষ সমন্বয় করে যারা 55 বছরের ঊর্ধ্বে টিকা দেবেন তাদেরকে নির্বাচন করা হচ্ছে, তাদেরকে ভ্যাকসিনেশন কার্ড দেওয়া হচ্ছে, তারা এই কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসবেন। উপজেলা নির্বাহী অফিসার আছে, সিআইসি আছে, তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করে কোথায় কোন ক্যাম্পে কিভাবে টিকা দেওয়া হবে। আমাদের স্থানীয় প্রশাসন RRRC অফিসকে যদি কোনো হেল্প চায় আমরা হেল্প করছি। রোহিঙ্গাদের পর্যাপ্ত টিকা প্রদানে আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করেন জেলার সচেতন মহল। জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্র যদি রোহিঙ্গাদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করে তাহলে একটি ভালো দিক। আমরা কক্সবাজারের স্থানীয় মানুষ তাকে সাধুবাদ জানাবো। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নির্ধারিত হয়েছে 56টি কেন্দ্র। আর প্রথম দফায় সিনোফার্মের প্রথম ডোজ নেয়া 48,000 রোহিঙ্গাদের নির্ধারিত সময়ের পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে 2 দল। টানা ম্যাচের মধ্যে থাকায় আগের দিন অনুশীলন করেনি কেউই। আগেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা শেষটা চায় জয় দিয়েই রাঙাতে। ইঙ্গিত মিলছে একাধিক পরিবর্তনের। অন্যদিকে ব্যবধান কমাতে মরিয়া অজি শিবির। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। কি আছে মিরপুরের ওই দুর্বেদ্য উইকেটে? গেল 4 ম্যাচ ধরে যে উত্তরই যেন খুঁজেই চলছেন দু দলের ব্যাটসম্যানরা। স্বল্প পুঁজিও যে এখানে হয়ে ওঠে পাহাড় সম, সে প্রশ্নকে পাশ কাটিয়ে আপাতত দু দলের দিকে মনোযোগী হওয়া যাক। 5 দিনের ব্যবধানে যে 4 ম্যাচ, টানা ধকলে ক্লান্ত সবাই। তাই তো শেষ টি-20-র আগের দিন ছুটি মিললে অনুশীলনে, হোটেলে হালকা জিম আর সুইমিংয়ে কেটেছে সময়। রিয়াদ ভাই, সাকিব ভাই অলওয়েজ পজিটিভ। স্কোর যতই হোক না কেন আমরা নামার আগে খুব ভালো ভালো পজিটিভ কথা বলি। মুস্তাফিজ ভাই এর কাছে আমি অনেকবার শেখার চেষ্টা করতেছি উনি কিভাবে কাটার মারে। যখন বলতেছিল যে স্পিন উইকেট হবে মিরপুরে, তো আমরাও অ্যাসেস করে নিয়েছিলাম যে ওরকমই কিছু একটা হবে। তো এইখানে জোরে বল না করে বেশিরভাগ কাটার স্লোয়ারটা ইউজ করলে হয়তো ভালো হবে। তো সেগুলোতে আমরা ভালো জায়গায় বল করতে পারছি বিধায় আমরা ভালো
ফল পাইছি। আগেই সিরিজ জয়ের পরেও কেন সাহসী হতে পারল না বাংলার টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে এখনো হচ্ছে সমালোচনা। শেষ টি-20তে তাই দলে আসতে পারে জোড়া পরিবর্তন, সৌম্যের পরিবর্তে ফিরতে পারেন মিথুন। অন্যদিকে স্বস্তির জয় পেলেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে চায় সেই ক্ষতে। শেষ ম্যাচটা জিততে চাই, এটাই আপাতত দলের সবার লক্ষ্য। যদিও এই উইকেট স্পিনারদের জন্য স্বর্গ। সিরিজ হারলেও বাংলাদেশের মতো এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপের আগে আমাদের জন্য দারুণ ইতিবাচক। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে এ ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে বেরসিক বৃষ্টি, তাই তো হয়তো আবারও এক লো স্কোরিং ম্যাচের অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। দুর্গন্ধ আর কালো জলের পরিবর্তে এখন টলটলে স্নিগ্ধতা নদীটির বুকে। একদিকে কঠোর বিধিনিষেধে নৌযান ও শিল্প কারখানার দূষণ বন্ধ, অন্যদিকে বর্ষায় জলের প্রবাহ পাল্টে দিয়েছে চিরচেনা চেহারা। গবেষণা বলছে পানিতে বেড়েছে দ্রবীভূত অক্সিজেন আর কমেছে লবণাক্ততা। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ নদীর সাথে আমির আলীর পরিচয় ৪২ বছর। ছলাৎ ছলাৎ শব্দে দাঁড় বেয়ে যাওয়া ছোট্ট নৌকা, আর এ নদী যোগান দেয় জীবন জীবিকার। ঋতু গড়ালেই নদীর চেহারা পাল্টায়, কখনো জলে টইটুম্বুর, কখনো শুকনো নদী, বুক পোড়ায় তার। তবে এবারের বর্ষাটা যেন চেনা গল্পের পরিধি ভেঙে কিছুটা নতুন। লঞ্চ সার্ভিস নাই, চলাচল নাই, এখন নদী শান্ত, তাই পানিটা একটু ভালো, ময়লাটা তো নিচে পড়ে রয়েছে। আমাদের নদীগুলো মায়ের মতন, একটু যত্ন নিলেই ফুল ফসলে তার দুপাশকে ভরিয়ে তোলে। তবু বছরের বেশিরভাগ সময় এ নদী থাকে দখল আর দূষণের কবলে। এই সময়টায় বর্ষা আর লকডাউন দুটো মিলে কিছুটা যেন স্বস্তি ফিরেছে বুড়িগঙ্গার বুকে। বুড়িগঙ্গায় এখন প্রাণের সঞ্চার। যতদূর চোখ যায় পরিষ্কার জলরাশি। কঠোর বিধিনিষেধে দূষণ কম হওয়ায় নদীর পানিতে বেড়েছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। ২০১৯ সালে যখন এ মাত্রা ছিল প্রতি লিটারে ১.৭ মিলিগ্রাম, চলতি মাসে সেটা আদর্শমান ৫ মিলিগ্রামের কাছাকাছি। ফলে এ নদী জীবিকায়ও দিয়েছে নতুন আশা। আগে কোনো মাছ পাইতাম না, এখন টুকটাক পাচ্ছি, এই নিয়ে আমরা খাইলে বাইসে আছি। পানির দুর্গন্ধ কমেছে, পানির স্বচ্ছতা বেড়েছে, অ্যাসিডিক নেচারের যে ভাবটি ছিল সেটিও কমেছে। শান্ত জলে উদ্দাম কৈশোর ফিরেছে আবার বুড়িগঙ্গায়। দিনভর শিশুদের পানিতে ঝাপাঝাপি মনে করিয়ে দেয় ফেলে আসা অতীত। এ যেন নদীর সাথে দুরন্তপনা। আগে পানি ছিল অনেক কালা কালা, হপায় পানি এত সুন্দর যে গোসল করতে অনেক মজা লাগে। সবাই গোসল করতে আসে অনেক দূরেতে। এখন খুব সুন্দর লাগছে, গোসল করতে পারি, হাত মুখ ধুইতে পারি, এলাকায় এসে একটু বসতে পারি, হাওয়া বাতাস খেতে পারি। তবে নৌযান ও শিল্প কারখানা পুরোদমে চালু হলে নদী আবার আগের রূপে ফেরার আশঙ্কা রয়েছে। তখন হয়তো আবারও ঢাকার কষ্টের নাম হবে বুড়িগঙ্গা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সেবা ঘরের দরজায় পৌঁছে দিতে মাদারীপুরে বাড়িতে বাড়িতে গিয়ে লাগানো হচ্ছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর সহ স্টিকার। থানায় না গিয়ে ইউনিয়নের বিট পুলিশিংয়ে বসেই ছোটখাটো যে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন মানুষ। এতে খুশি সেবাগ্রহীতারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার বাসিন্দা মাহমুদা পারভিন জমি জমা বিরোধের সমস্যা নিয়ে অভিযোগ জানাতে যান বাড়ির পাশের ইউনিয়ন বিট পুলিশিং কেন্দ্রে। থানায় না গিয়ে মুহূর্তেই হাতের কাছে পুলিশের সেবা পেয়ে খুশি তিনি। বাড়ির পাশেই বিট পুলিশিং, ইউনিয়ন পরিষদ কাছে, এখানে দূরত্বটাও কাছে, এজন্য এই সহায়তা পাওয়ার জন্য আমি এখানে আসছি। শুধু মাহমুদা পারভিনই নন, তার মতো জেলার ১৩ লাখ মানুষকে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দিতে প্রত্যেকটি এলাকার ঘরে ঘরে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর সহ স্টিকার লাগানো হচ্ছে। যদি বিপদে পড়ি তাহলে এই নাম্বারে ফোন করলে চলে আসবে। পুলিশ আমরা কাছে পাই, আমাদের সহযোগিতা করে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় ইউনিয়ন পর্যায়ে। আইন শৃঙ্খলার অবনতি হয় এই ধরনের যে কোনো ঘটনা আমরা এখানে প্রাথমিকভাবে একটা ব্যবস্থা করি। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার দাবি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই স্টিকারের মধ্যে আমাদের বিট অফিসার মানে একজন সাব ইন্সপেক্টর, তার মোবাইল নাম্বারটি আছে। এখানে জরুরি কোনো সেবা পাওয়ার লক্ষ্যে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। জেলার ৫টি থানার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ৬৭টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভ্যাকসিনের আওতায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা করতে হবে নিবন্ধন। গণটিকাদানের তৃতীয় দিনেও কেন্দ্রে ভিড় সামাল দিতে হিমশিম, করোনায় 69 জনের মৃত্যু। করোনাকালে 11 লাখ রোহিঙ্গা নিয়ে বিপাকে বাংলাদেশ, দেয়া হচ্ছে টিকা। প্রত্যাবাসন ইস্যু আবারও উঠছে সেপ্টেম্বরের সাধারণ পরিষদের অধিবেশনে। এবং সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়েই রাঙাতে চায় টাইগাররা, একাধিক পরিবর্তনের আভাস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।